শহরের এক কোণে পুরনো এক বাড়ি, কালের ছাপ স্পষ্ট তার দেওয়ালে, কিন্তু ভেতরে যেন অন্য এক জগৎ। নন্দিনী সদ্য গ্র্যাজুয়েশন শেষ করেছে। তার ছোট বোন সোহানী যে ক্লাস 10-এর ছাত্রী। মা আলো এক অসাধারণ গৃহিণী। পরিবারের এই তিনজনের জীবন যতই সরল হোক, তাদের অজান্তে এক রহস্যময় অন্ধকার তাদের দিকে এগিয়ে আসছে। অন্যদিকে শহরের আরেক কোণে বসবাস আদিত্যর। 30-এর কোঠায় পা রাখা এই যুবক পেশায় একজন প্রাইভেট ডিটেকটিভ। তার সহকারী রনি প্রায় সব কাজে তাকে সাহায্য করে। তবে আদিত্যর মনে এক অদ্ভুত অস্থিরতা। অনেকদিন ধরে সে কিছু একটা নিজের মনে ঘুরে বেড়াচ্ছে। ডাইনিং টেবিলে আলো, নন্দিনী আর সোহানী বসে আছেন। আলো কিছুটা অস্বস্তিতে আছেন। আলো গম্ভীর কণ্ঠে বলল, নন্দু, মা, তুই কি খেয়াল করেছিস কিছুদিন ধরে আমাদের গলিতে একটা ছেলে ঘোরাঘুরি করছে? কোন ছেলে আবার ঘুরছে মা? গিয়ে দেখো, হয়তো রাস্তা ভুলে এসেছে। এবার সোহানী তার কথা শুনে উত্তেজিত হয়ে বলল, না দিদি, মা ঠিকই বলেছে, আমি নিজেও দেখেছি। কাল সন্ধ্যায় জানালা দিয়ে দেখলাম পেছনে একটা লাল ব্যাগ ছিল, কেমন করে যেন তাকিয়েছিল আমাদের বাড়ির দিকে। সোহানীর কথা শুনে নন্দিনীর কপালে চিন্তার ভাঁজ পড়ল। কি বলছিস তুই? ঠিক করে দেখেছিলি? সোহানী মাথা ঝাঁকিয়ে বলল, একদম পরিষ্কার দেখেছি, কেমন যেন অদ্ভুত হাসিও ছিল ছেলেটার মুখে। এবার আলো সতর্কভাবে বলল, আমি বলছি কি, এই বিষয়ে সাবধান হওয়া দরকার। সোহিনী, তুই দরজা জানলা ভালো করে বন্ধ রাখবি। নন্দু, তুই তো বাইরে যাস, সতর্ক থাকবি। ঠিক আছে মা, আমি একটু খেয়াল রাখবো। আদিত্য তার অফিসে বসে ডায়েরি পড়ছে। রনি পাশে চেয়ারে বসে কাগজপত্র দেখছে। কাগজে কিছু একটা দেখে রনি উৎসাহী হয়ে বলল, বস, নতুন একটা রিপোর্ট পেয়েছি। শহরের দক্ষিণ দিকে কিছুদিন ধরে অদ্ভুত ঘটনা ঘটছে। লোকজন বলছে একজন যুবককে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা গেছে। আদিত্য গম্ভীরভাবে বলল, ওখানে হয়তো আমার মন টানছে। মনে হচ্ছে এই ছেলেটা সাধারণ কেউ নয়। রনি উদ্বিগ্ন হয়ে বলল, বস, আপনি কি মনে করছেন এটা কোনো সাইকো কেস হতে পারে? আদিত্য কিছুটা চিন্তিত হয়ে বলল, সেটা নিশ্চিত বলতে পারবো না, তবে মনে হচ্ছে ঘটনাগুলো একসাথে যুক্ত। কাল আমি ইনভেস্টিগেশনের জন্য নিজে ওইখানে যাব। ঠিক আছে বস, তবে সাবধানে থাকবেন। গভীর রাত। নন্দিনীদের বাসার সামনের গলি একদম অন্ধকার হয়ে আছে। আদিত্য গাড়ি থেকে নেমে গলিতে হাঁটছে। চারদিকে নিস্তব্ধতা। নন্দিনী ঘরের জানালায় দাঁড়িয়ে আছে। হঠাৎ আদিত্যর দিকে তার চোখ পড়ে। নন্দিনী নিজ বনে বলতে থাকে, এই লোকটা কে? রাতে এখানে কি করছে? মা আর সোহিনীকে এই লোকটার কথাই বলেছিল, কিন্তু এর কাছে তো কোনো লাল ব্যাগ নেই। এবার আদিত্য ঘুরে দাঁড়ায় এবং জানালার দিকে তাকায়। হঠাৎ তারা একে অপরের চোখের দিকে তাকায়। নন্দিনীর চোখে কৌতূহল আর আদিত্যর চোখে এক অদ্ভুত রহস্য উন্মোচনের আকাঙ্ক্ষা। এবার আদিত্য নিজে নিজে বলতে থাকে, এই মেয়েটা কে? এত গভীর দৃষ্টি, যেন তার চোখের ভেতরে একটা গল্প লুকিয়ে আছে। দুজনে কিছুক্ষণ চুপচাপ একে অপরের দিকে তাকিয়ে থাকে। তারপর আদিত্য ধীরে ধীরে হাঁটতে থাকে। আদিত্যকে হঠাৎ এভাবে চলে যেতে দেখে নন্দিনী অবাক হয়ে তার পেছনে তাকিয়ে থাকে। পরের দিন সকালে নন্দিনী এবং সোহানী বারান্দায় বসে চা খাচ্ছে। আলো রান্নাঘরে রান্না করছে। সোহানী উৎসাহী হয়ে নন্দিনীকে জিজ্ঞেস করলো, দিদি, কাল রাতে কিছু দেখেছিস? নন্দিনী গম্ভীর কণ্ঠে বলল, হ্যাঁ, একজন লোককে দেখলাম, তবে তোর বলা সেই লাল ব্যাগওয়ালা লোকটি না। তবে কাল যে লোকটিকে দেখেছি সে একটি গাড়ি নিয়ে এসেছিল। সোহিনী চকিত কণ্ঠে বলল। সে কি করছিল? নন্দিনী কিছুটা চিন্তিত সুরে বলল,
জানি না, তবে ওর চাহনি অদ্ভুত ছিল। মনে হচ্ছিল ও আমার চোখে কিছু খুঁজছে। রান্নাঘর থেকে আলো তাদের কথা শুনে বলল, আবার কোনো ঝামেলায় জড়াতে যাস না নন্দু, সাবধানে থাকিস। নন্দিনী কিছুক্ষণ চুপ থেকে বলল, মা, আমি একটু বের হব, একটু কাজ আছে। আদিত্য আজ আবার নন্দিনীদের গলিতে আবার ফিরে আসে। সে গলির চারপাশ খুঁটিয়ে দেখছে। হঠাৎ নন্দিনী এসে তার সামনে দাঁড়ায়। নন্দিনী কঠোর কণ্ঠে তাকে জিজ্ঞেস করে, আপনি কে? এখানে কেন বারবার আসছেন? আদিত্য শান্তভাবে জবাব দিল, আমি একজন ডিটেকটিভ। আপনার এলাকার ব্যাপারে কিছু অদ্ভুত রিপোর্ট পেয়েছি, তাই আমি তদন্ত করতে এসেছি। নন্দিনী তার দিকে তাকিয়ে চোখ সরু করে বলল, তদন্ত? কিন্তু আপনাকে দেখে তো মনে হয় না। নন্দিনীর কথা শুনে আদিত্য হালকা হেসে বলল, "হ্যাঁ, বিশ্বাস না হলে প্রমাণ দিতে পারি।" তাদের কথোপকথনের মাঝেই রনি এসে আদিত্যকে ডাকে। রনিকে দেখে নন্দিনী চুপ হয়ে যায়। বস, কিছু পাওয়া গেছে? রনির কথার উত্তর না দিয়ে আদিত্য নন্দিনীর দিকে তাকিয়ে বলে, পরে কথা হবে। আদিত্য চলে যায়, কিন্তু তার চাহনি নন্দিনীর মনে প্রশ্ন আর ভয় একসাথে জাগিয়ে তোলে। নন্দিনী নিজের ঘরে বসে আছে, জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। তার চোখে আদিত্যর মুখটা ভাসছে। পাশে সোহানী বই পড়ছে। হঠাৎ সোহানী মাথা তুলে তাকে জিজ্ঞেস করলো, দিদি, তুই চুপ করে জানালার দিকে কি দেখছিলিস? কালকের সেই লোকটা, কি যেন অদ্ভুত ছিল ওর মধ্যে। নন্দিনীর কথা শুনে সোহানী হেসে বলল, দিদি, তুই আবার লোকটার প্রেমে পড়ে যাস না। চুপ কর, এসব বাজে কথা বলিস না। তবে কি জানিস, ওই লোকটা সাধারণ কেউ না। ঠিক তখন বাইরে একটা গাড়ির শব্দ শোনা যায়। নন্দিনী দ্রুত জানালা দিয়ে দেখে গলির শেষে আবার সেই একই গাড়ি দাঁড়িয়ে আছে। এবার তার মনে ভয় কাজ করে। নন্দিনী গম্ভীর কণ্ঠে সোহানীকে বলল, সোহিনী, দরজা জানালা সব বন্ধ কর, আমি মাকে ডেকে আনি। আদিত্য আর রনি গাড়ির ভেতরে বসে আছে। রনি একটি কাগজে কিছু লিখছে। আদিত্য চুপচাপ বাইরে তাকিয়ে আছে। রনি হঠাৎ করে বলে উঠল, বস, আমার মনে হচ্ছে আমরা ঠিক জায়গায় এসেছি। সেই ছেলেটার উপস্থিতি এখানেই বেশি দেখা যাচ্ছে। আদিত্য তার কথা শুনে চোখ সরু করে বলল, শুধু সেই ছেলেটা নয়, এখানে আরও কিছু লুকিয়ে আছে। এই বাড়িটা, এখানে একটা কিছু অস্বাভাবিক। রনি হেসে বলল, বস, আপনি এসব কি বলছেন? এখানে একটা সাধারণ পরিবার থাকে, মা, 2 বোন, ব্যাস। আদিত্য চিন্তিত ভঙ্গিতে বলল, তাই যদি হয়, তবে কেন এই জায়গাটা আমার কাছে এত রহস্যজনক মনে হচ্ছে? তারা দুইজন যখন এসব নিয়ে আলোচনা করছিল, ঠিক তখনই এক দৌড়াতে থাকা ছায়ামূর্তি তাদের গাড়ির পেছন দিয়ে ছুটে যায়। রনি হঠাৎ চমকে উঠে বলল, বস, আপনি কি কিছু খেয়াল করেছেন? আদিত্য গম্ভীরভাবে উত্তর দিল, হ্যাঁ, গাড়ি চালাও, ওকে ফলো করি। আদিত্য আর রনি ছায়ামূর্তিটিকে ফলো করছে, কিন্তু ছেলেটি হঠাৎ অদৃশ্য হয়ে যায়। আদিত্য রনিকে গাড়ি থামাতে বলে। চারপাশটা পুরো নিস্তব্ধ। এবার রনি বিরক্ত হয়ে বলে, এই কি করে সম্ভব বস? লোকটা কি উঠতে পারে? আদিত্য বাঁকা হাসি হেসে বলে ওঠে, না, সে মানুষ, কিন্তু খুব চতুর। মনে হচ্ছে এই কেসটা খুব ইন্টারেস্টিং হবে। তারা কিছুক্ষণ পর্যবেক্ষণ করার পর ফিরে যায়, কিন্তু আদিত্য শান্ত হতে পারে না। এক অজানা অস্থিরতায় সে ভুগছে। নন্দিনী বারান্দায় বসে, তার চোখে কাল রাতের ঘটনা ঘুরছে। হঠাৎ সে আদিত্যকে গলির মুখে দেখতে পায়। এইবার সে আর চুপ থাকে না, সোজা গিয়ে তাকে থামায়। সে রেগে গিয়ে তাকে জিজ্ঞেস করে, আপনি কে? বারবার আমাদের বাড়ির সামনে কেন আসছেন? আপনাকে আগেও বলেছি, আমি একজন ডিটেকটিভ, তদন্ত করতে এখানে এসেছি। নন্দিনী এবার রুক্ষভাবে বলল,
তা তদন্ত করুন না, কিন্তু আমাদের বাড়ির দিকে এত নজর দিচ্ছেন কেন? আদিত্য গম্ভীরভাবে বলল, কারণ আমি কিছু সন্দেহ করেছি। নন্দিনী চোখে মুখে একরাশ কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলো। কিসের সন্দেহ? আদিত্য মৃদু হাসি হেসে বলল, আপনার পরিবার আর এই লোকটা নিয়ে। ঠিক তখনই সোহানি বাড়ি থেকে বেরিয়ে আসে, দিদি কে? কিন্তু আদিত্যকে দেখে চুপ হয়ে যায়। তার দিকে তাকিয়ে আদিত্য বলে, আমি আদিত্য, একজন ডিটেকটিভ। আপনার দিদির সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলছি। সোহানি কিছু না বলে সেখান থেকে চলে যায়, কিন্তু তার চোখে ভয় স্পষ্ট। আদিত্য আর রনি একটি রিপোর্ট নিয়ে আলোচনা করছে। হঠাৎ রনি রিপোর্টে কিছু দেখে উত্তেজিত হয়ে বলল, বস, আমি খুঁজে বের করেছি। সেই ছেলেটা আগে এই এলাকায় থাকতো, কিন্তু তার মানসিক সমস্যা ছিল। কিছু বছর আগে একটা মেয়ে তাকে ভালোবাসার ফাঁদে ফেলে ধোঁকা দেয়, আর সেখান থেকেই সে কিছুটা অ্যাবনর্মাল হয়ে যায়। আদিত্য গম্ভীর স্বরে বলল, মেয়েটা কি নন্দিনী ছিল? রনি সিরিয়াস ভঙ্গিতে বলল, না, কয়েক বছর আগে তাকে একটা মেয়েকে ধরার জন্য পুলিশ ধরেছিল শুনেছি। তারপর থেকেই সে কোথাও লুকিয়ে থাকতো। তাহলে সে এখন হঠাৎ এখানে ফিরে এসেছে? কিন্তু বস, একটা কথা, আমার মনে হচ্ছে নন্দিনী নামক মেয়েটার সাথেও হয়তো ব্যাপারটা কোনোভাবে যুক্ত। যুক্ত, খুবই যুক্ত। আদিত্য জানে এই রহস্য আরও গভীর, আর এই মেয়েটি নন্দিনী হয়তো সেই এর কেন্দ্র। নন্দিনী নিজে ঘরে বসে আছে, জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। সোহানি পাশের বিছানায় বসে কাগজ কলম নিয়ে আঁকছে। জানালার বাইরে ছায়ামূর্তির মতো কিছু একটা নড়তে দেখা যায়। নন্দিনী চমকে উঠে বলে, সোহিনী, জানালা বন্ধ করো। কেন দিদি, কি হয়েছে? নন্দিনী গম্ভীর সুরে বলে। মনে হচ্ছে কেউ বাইরে আছে। সোহানি দ্রুত উঠে জানালা বন্ধ করতে যায়। ঠিক তখনই বাইরে থেকে একটা পাথর এসে জানালায় আঘাত করে। সোহানি ভয়ে চিৎকার করে। সোহানি ভয় পেয়ে জিজ্ঞেস করলো। দিদি, এটা কে করলো? নন্দিনী চিন্তিত হয়ে বলল, জানি না, কিন্তু ব্যাপারটা এবার খুব বেশি সাংঘাতিক হয়ে উঠেছে। নন্দিনী সব দরজা জানালা বন্ধ করে আলোকে ডাকার জন্য রুম থেকে বের হলো। নন্দিনীদের বাড়ির সামনে গভীর রাত। আদিত্য আর রনি গাড়ি থেকে নেমে গলির দিকে এগোয়। চারপাশ নিস্তব্ধ। নন্দিনী জানালা দিয়ে তাদের দেখে। নন্দিনী নিজে নিজে বলে, আবার সেই লোকটা এখানে কি করছে এত রাতে? আদিত্য নন্দিনীদের বাড়ির দরজায় গিয়ে কড়া নাড়ে। কিছুক্ষণ পর আলো দরজা খুলে দেয়। আলো বিরক্ত হয়ে বলে, এত রাতে কে? আদিত্য শান্তভাবে বলে, আমি আদিত্য, প্রাইভেট ডিটেকটিভ। আপনার মেয়ে নন্দিনীর সাথে কথা বলার দরকার। আলো অবাক হয়ে জিজ্ঞেস করে, কেন, কি হয়েছে? আমার মেয়ের সাথে কি কথা বলবে? নন্দিনী পেছন থেকে এগিয়ে আসে। সে গম্ভীর কণ্ঠে আদিত্যকে বলে, বলুন, আপনি কি বলতে চান? আদিত্য সোজা সাপটা উত্তর দেয়, আপনার জীবন হুমকির মুখে আছে। আপনার সামনে অনেক বড় বিপদ। নন্দিনী তার কথা শুনে চমকে উঠে বলে, কিসের বিপদ? একজন সাইকো মানুষ আপনার পিছু নিয়েছে, আর সে খুবই বিপজ্জনক। তার কথা শুনে আলোর মুখে ভয়ের ছাপ দেখা যায়। আমার মেয়েদের কিছু হবে না তো? আমি আছি, কিন্তু আপনাদের সাবধান থাকতে হবে। আদিত্য আর রনি গাড়ি নিয়ে ফিরে যাচ্ছে। রনি আদিত্যকে কিছু বলতে যাবে, ঠিক তখনই তাদের গাড়ির সামনে থেকে একজন ছায়ামূর্তি দৌড় দিয়ে যায়। রনি চমকে উঠে বলে, বস, আবার সে? আদিত্য তৎক্ষণাৎ বলে, গাড়ি থামাও। আদিত্য গাড়ি থামিয়ে দৌড়ে লোকটির পেছনে যায়, কিন্তু ছায়ামূর্তিটি একটি পুরনো বাড়ির ভেতরে ঢুকে পড়ে। আদিত্য ভেতরে ঢুকে, কিন্তু সেখানে কেউ নেই। কোথায় গেল এই লোকটা?
তবে দেওয়ালে একটি লেখা চোখে পড়ে। সেখানে রক্ত দিয়ে লেখা আছে, নন্দিনী আমার, কেউ তাকে ছিনিয়ে নিতে পারবে না। ইতিমধ্যে রনিও সেখানে এসে পড়ে। আদিত্য তাকে বলে, এই লোকটা সত্যি বিপজ্জনক। কালকে সকালের মধ্যে ওর সাথে নন্দিনীর কানেকশন কোথায় তা খুঁজে বের করো। আদিত্য অফিসে বসে আছে। সে কিছুতেই নিজের মনকে শান্ত করতে পারছে না। আদিত্য নিজেই বুঝতে পারে না কেন নন্দিনীকে ঘিরে তার নিজের মনও অস্থির হয়ে উঠেছে। এই মেয়েটির জীবনের সাথে তার নিজের জীবনের কি কোনো যোগসূত্র রয়েছে? অন্যদিকে নন্দিনী জানালা দিয়ে তাকিয়ে দেখে রাস্তার শেষ প্রান্তে এক রহস্যময় লোক দাঁড়িয়ে আছে। তার ঠোঁটে অদ্ভুত এক হাসি। নন্দিনী ড্রয়িং রুমে বসে। তার মুখে চিন্তার ছাপ স্পষ্ট। আলো রান্নাঘরে কাজ করছেন। সোহানি পাশে বসে ফোনে কিছু দেখছে। ঠিক তখনই দরজায় কড়া নাড়ার শব্দ। দিদি আমি খুলবো। সোহানি দরজা খুলে দেখে রনি দাঁড়িয়ে আছে, তার হাত ভর্তি কাগজপত্র। নন্দিনী দিদির সাথে কথা বলতে এসেছি। তুমি এখানে? আদিত্য কোথায়? বস অন্য কাজে ব্যস্ত, তিনি আমাকে পাঠিয়েছেন। আপনার সাথে কিছু জরুরি তথ্য শেয়ার করা দরকার। নন্দিনী তাকে ভেতরে নিয়ে আসে। সোহানি কৌতূহলী চোখে তাদের দিকে তাকিয়ে থাকে। আমরা নিশ্চিত হয়েছি একজন লোক আপনাকে দীর্ঘদিন ধরে ফলো করছে, আর তার নাম বিজয়। সে মানসিক ভারসাম্যহীন এবং অত্যন্ত বিপজ্জনক। যে মেয়েটি তাকে ধোঁকা দিয়েছিল তার নামও নন্দিনী। মেয়েটির ধোঁকার কারণে সে বোবা হয়ে যায় সারা জীবনের জন্য। সে আপনার মধ্যে তাকে খুঁজে বেড়াচ্ছে। কিন্তু আমি তাকে চিনি না। কিন্তু সে আপনাকে চেনে এবং সে বিশ্বাস করে আপনি তার। এ কি শুনছি? আমার মেয়েদের নিয়ে কেউ এমন সাহস করবে? আমরা আপনার রক্ষা করার ব্যবস্থা করেছি। তবে বিজয় শুধু মানসিকভাবে নয়, শারীরিকভাবেও খুবই শক্তিশালী। সে খুব সহজে পিছপা হবে না। নন্দিনী অবাক হয়ে রনির কথাগুলো শোনে। তার মাথায় ভেসে আসে জানালার সামনে ছায়ামূর্তি আর অদ্ভুত সে হাসি। আদিত্য একটি বড় বোর্ডে নন্দিনীর ছবি আর বিভিন্ন তথ্য জুড়ে দিচ্ছে। বোর্ডের মাঝে লেখা বিজয়। তার চোখে গাঢ় চিন্তার ছাপ। বিজয়, তোমার খেলা তো আমি শেষ করব। ঠিক তখনই রনি ফোন করে। আদিত্য কল রিসিভ করতেই রনি বলে ওঠে, বস, আমি নন্দিনী দিদির সাথে কথা বলেছি। বিজয়ের সম্পর্কে সে কিছু জানে না। বিজয় তাকে চেনে, কারণ সে নন্দিনীকে তার প্রেমিকা নন্দিনী মনে করছে। তাহলে এখন কি করব? আমরা নন্দিনীর বাড়ির কাছাকাছি থাকব, যেন এরপর বিজয় এলেই আমরা তাকে ধরে ফেলতে পারি। সবাই ঘুমিয়ে গেছে। নন্দিনী ঘরে জানালা খোলা রেখে ঘুমাচ্ছে। হঠাৎ বাইরে একটা হালকা আওয়াজ শোনা যায়। নন্দিনী ঘুম ভেঙে উঠে বসে। সে জানালা দিয়ে দেখে রাস্তার অন্য পাশে একজন লোক দাঁড়িয়ে আছে। কে ওখানে? লোকটি কিছু বলে না, শুধু তাকিয়ে থাকে। তার ঠোঁটের কোণে এক অদ্ভুত হাসি। নন্দিনী ভয়ে জানালা বন্ধ করতে যায়, কিন্তু হঠাৎই লোকটি অদৃশ্য হয়ে যায়। পরদিন সন্ধ্যায় নন্দিনী চুপচাপ ঘরে বসে আছে। তার মা সোহানিকে কোচিং থেকে আনতে গিয়েছে। তার মনে একের পর এক প্রশ্ন। আদিত্য কেন তাকে এত আগ্রহ নিয়ে সাহায্য করছে? এই বিজয়ী বা কে? ঠিক তখনই দরজায় আবার কড়া নাড়ার শব্দ। দরজা খুলে দেখে বিজয় দাঁড়িয়ে আছে। তার মুখে সেই পাগলাটে হাসি। নন্দিনী চিৎকার করতে যায়, কিন্তু বিজয় তার মুখ চেপে ধরে। বিজয়ের হঠাৎ আগমন আর তার ভয়ানক আচরণে নন্দিনী আতঙ্কিত। ঠিক তখনই দরজার বাইরে থেকে এক জোরালো আওয়াজ শোনা যায়। দরজা ধাক্কা দিলে খুলে যায়, আর আদিত্য দ্রুত ভেতরে ঢুকে পড়ে। আদিত্য গর্জে উঠে বলে, ওকে ছেড়ে দাও বিজয়। বিজয় মুহূর্তের জন্য থেমে যায়, কিন্তু তার মুখে অদ্ভুত হাসি। কিন্তু তার চোখে মুখে রয়েছে হিংস্রতার আভাস। আদিত্য বিজয়ের দিকে এগিয়ে আসে। কয়েক মুহূর্তের টান টান উত্তেজনার পর নন্দিনীকে ধাক্কা মেরে বিজয় ওইখান থেকে পালিয়ে যায়। আদিত্য দ্রুত নন্দিনীর দিকে এগিয়ে আসে। আপনি ঠিক আছেন? আমি আমি জানি না।
ভয় পাবেন না, আমি আছি। আপনাকে কেউ আঘাত করতে পারবে না। বিজয় পালিয়ে যাওয়ার পর বাড়ি কিছুটা শান্ত। আলো আর সোহানি বাড়ি ফিরে এসে এইসব শুনে হতভম্ব হয়ে গিয়েছে। তাদের নিরাপত্তার জন্য আলো আজ রাতটা আদিত্যকে এখানেই থাকতে বলে। আদিত্য কাল সকালে নন্দিনীকে নিয়ে কোথাও লুকিয়ে রাখার প্ল্যান করছে, যেন এবার বিজয় নন্দিনীকে খুঁজতে এলে সে তাকে হাতে নাতে ধরতে পারে। নন্দিনী বারান্দায় দাঁড়িয়ে আছে, আদিত্য তার পাশে এসে দাঁড়ায়। আকাশে পূর্ণিমার চাঁদ, চারপাশ নিস্তব্ধতা। আপনি কেন বারবার আমাকে সাহায্য করছেন? আমি চাই না কেউ এমন বিপদে পড়ুক যেটা আমি আগে দেখেছি। আপনার জীবনে কি এমন কিছু ঘটেছে? হ্যাঁ, কিন্তু এটা আমার গল্প নয়, এটা আপনার গল্প। আপনি সব সময় এত রহস্যময় কেন? কারণ রহস্য আমাকে বাঁচিয়ে রেখেছে। তারা দুজনেই কিছুক্ষণ চুপ থাকে। হঠাৎ বাতাস বইতে শুরু করে। নন্দিনীর চুল তার মুখে এসে পড়ে। আদিত্য আলতো করে চুল সরিয়ে দেয়। আপনি জানেন, আপনার চোখে একটা অদ্ভুত কিছু আছে, যেন আপনার ভেতরে লুকানো এক গল্প বলছে। আর আপনি সেই গল্প জানতে চান? হ্যাঁ, আর আমি সেই গল্পের অংশ হতে চাই। নন্দিনীর মুখে এক লজ্জামাখা হাসি ফুটে ওঠে। আদিত্য তার দিকে গভীর মমতায় তাকিয়ে থাকে। আলো ভোরবেলা উঠে রান্নাঘরে কাজ করছেন। তিনি বারান্দায় নন্দিনী আর আদিত্যকে একসাথে দেখে মৃদু হেসে ফেললেন। আমার মেয়ে যেন একটু সুখ খুঁজে পায়, এই ছেলেটি হয়তো তার জন্য সঠিক। পরদিন সকালে আদিত্য নন্দিনীকে শহরের প্রান্তে একটি নিরাপদ জায়গায় নিয়ে যাচ্ছে। সে নন্দিনীকে একটি পুরনো কিন্তু নিরিবিলি রিসোর্টে নিয়ে আসে। এখানে আপনি নিরাপদ থাকবেন। আপনি কি আমায় সত্যিই রক্ষা করতে পারবেন? আমি আপনাকে কখনো আঘাত পেতে দেব না। তারা দুজনে একে অপরের দিকে গভীরভাবে তাকায়। এই মুহূর্তে ভয় আর উত্তেজনার মাঝেও কিছু সুন্দর অনুভূতি শুরু হয়। রাতে রিসোর্টের চারপাশে হালকা অন্ধকার। হঠাৎ একজন ছায়ামূর্তি রিসোর্টের সামনে দিয়ে হেঁটে যায়। রনি দ্রুত আদিত্যকে খবর দেয়। বস, বিজয় এখানে এসেছে। আজই তার খেলা শেষ হবে। আদিত্য দ্রুত রিসোর্টের চারপাশ ঘিরে ফেলে। বিজয় নন্দিনীর ঘরে ঢোকার চেষ্টা করে, তবে দরজার সামনে দাঁড়িয়ে থাকে আদিত্য। আদিত্যকে দেখে বিজয়ের চোখে মুখে রাগ ফুটে ওঠে। সে বুঝতে পারে তাকে ফাঁদে ফেলা হয়েছে। আমি শুধু ভাবছি, এতদিন তোমার মতো পাগলকে কেন ধরা যায়নি। হঠাৎ তাদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়। আদিত্য অনেক কষ্টে বিজয়কে কাবু করে ফেলে। পুলিশ বিজয়কে হাতকড়া পরিয়ে নিয়ে যায়। তার চোখে এখনও ভয়ঙ্কর এক পাগলামির ছাপ। পরদিন সকালে নন্দিনী বারান্দায় বসে। চারপাশ শান্ত পরিবেশ। আদিত্য তার পাশে এসে দাঁড়ায়। তাহলে সবকিছু শেষ হয়ে গেল? হ্যাঁ, এখন আপনি নিরাপদ। আপনি কি সত্যিই চলে যাবেন? আমি যদি বলি যেতে ইচ্ছে করছে না। নন্দিনী এক মুহূর্ত চুপ থাকে, তারপর তার হাত ধীরে ধীরে আদিত্যর হাতে রাখে। আমি চাই আপনি থাকুন। আদিত্য চমকে তার দিকে তাকায়। আদিত্য আলতো করে বলে, নন্দিনী, আপনি শুধু নিরাপত্তার কারণেই এটা বলছেন নাকি? আমি বলতে চাইছি, আমি চাই আপনি থাকুন সব সময়। তাহলে আর কিছু বলার দরকার নেই। সরাসরি না বলেও একে অপরের মনের কথা বুঝতে পারার ক্ষমতাকেই হয়তো ভালোবাসা বলে। আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আর পুরো গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।